বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। পরন্ত বিকালে আমি আবার একটু লাইভে আসলাম, যখন গুড়ি গুড়ি বৃষ্টি ঠিক না, ঠান্ডা আবহাওয়া, রৌদ্রের তাপ একদম ডিক্লাইন করেছে আজকে। ঠিক সেই মুহূর্তে এখন খবর পেলাম চট্টগ্রামে কালবৈশাখী ঝড় হচ্ছে। তো ক্ষয়ক্ষতির পরিমাণ যাতে বিপদসীমার ঊর্ধ্বে না ওঠে, মানুষের জন্য ক্ষয়ক্ষতি না হয়, সেই জন্য কালবৈশাখীকে অনুরোধ করব, সৃষ্টিকর্তাকে অনুরোধ করব কালবৈশাখীকে যেন নিয়ন্ত্রণ করেন। গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান লাইভে এসেছি পরন্ত বিকেলে। আপনারা জানেন যে আমি ইদানিং করে মাঝে মাঝে বিভিন্ন বিষয়ের উপরে লাইভে আসি। গত দুদিন আগে খুলনাতে সুন্দরবনে আগুন লেগেছিল এবং সেই সুন্দরবনের আগুন এখন নিভানো হয়েছে এবং ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে, এবং যেখানে কোনো ধোঁয়া দেখা যাচ্ছে সেখান থেকে পানি ছিটানো হচ্ছে, যদিও এই ব্যবস্থাটা আগেই থাকা দরকার ছিল। এবং আমরা জেনেছি যে সেখানে আগুন নেভাতে পানি ছিটিয়েছে বিমান বাহিনীর একটি বিমানও। তো সেই সাথে বিমান বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই যে এ ধরনের, যেখানে 5 একর এলাকা জুড়ে আগুন ধরেছিল এবং সেই আগুন 2 দিন ব্যাপী জ্বলেছে, সেখানে বিমান বাহিনীর একটি বিমান দিয়ে পানি নিভানোর বিষয়টাকে আমি ভালো চোখে দেখিনি। সেখানে আরও বেশি 2-4টা বিমান দিয়ে পানি ছিটানোর দরকার ছিল। তার উপরেও ধন্যবাদ জানাচ্ছি বিমান বাহিনীকে যে তারা একটি বিমান দিয়ে এখানে পানি ছিটিয়েছেন এবং আগুন নিয়ন্ত্রণে এসেছে, এবং সেই আগুনের লেলিহান কোথাও কোনো ধোঁয়া উঠছে কিনা সেই মোতাবেক ড্রোন দেওয়া হয়েছে এবং সেখানে পর্যবেক্ষণ টিম দেওয়া হয়েছে, সম্ভবত 30 না কত সদস্য বিশিষ্ট। তারা যেখানে আগুন ধোঁয়া দেখছে সেখানে পানি ছিটাচ্ছে। এটা শুভ লক্ষণ, কিন্তু ভবিষ্যতে এটা হওয়া উচিত। বিশেষজ্ঞরা বলছেন যে অনেক মিথেন গ্যাস বা অনেক কিছু জৈব সার, সেখান থেকে মিথেন গ্যাস থেকে আগুনের সূত্রপাত হতে পারে, কিংবা যারা মধু সংগ্রহ করে তাদের বীজ সিগারেটের আগুন থেকে আগুন লাগতে পারে। তো সেজন্য শিক্ষা গ্রহণ করতে হবে আগামীতে, যেন এই যারা মধু আরোহণ করতে যাবে তারা যেন সেখানে খুবই পর্যবেক্ষণের মধ্যে থাকে। তারা হয়তো বিড়ি সিগারেট নিয়ে যাবেন না, সে কথা ঠিক আছে, কিন্তু মধু আরোহণ করতে হলে ধোঁয়া দিতে হয়, আগুনের ধোঁয়া, সেগুলো মানে কতটুকু নিয়ন্ত্রিতভাবে করা যায় সেটা দেখার বিষয়। একটি খবর হচ্ছে যে টিআইবি রিপোর্ট করেছে যে সম্পদ সংগ্রহের তালিকা দিয়ে দেখা গেছে যে টিআইবি বলেছে যে এমপি সাহেবদের থেকে উপজেলার চেয়ারম্যানরা তাদের যে স্থাবর সম্পত্তির বিবরণ পাওয়া গেছে, তাতে দেখা যাচ্ছে যে এমপিদের থেকে উপজেলার চেয়ারম্যানরা এগিয়ে আছেন। উপজেলার চেয়ারম্যানদের কথা কি শুনবেন? কোনো মাদারীপুরের কোনো এক উপজেলার চেয়ারম্যান নাকি মানে যেই ঘর সরকারি অনুদানের ঘর দেওয়া হয়েছে সেখান থেকে সম্ভবত 80 টানা কথা ঘর বিক্রি করে দিয়েছে। তো সেখানে তিনি বরাত দিয়েছেন যে এটা উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই করা হয়েছে এবং সেখানে খালি করার জন্য সেগুলো মাত্র 7 লাখ টাকা বিক্রি করে দিয়েছে। আর যদিও তার কোনো টেন্ডার বা কোনো নিয়ম কানুনের তোয়াক্কা করা হয়নি। তো সেই উপজেলার চেয়ারম্যানরা এমপিদের থেকে টাকা পয়সার মালিক বেশি হয়ে যাবে, এটার খবর বিস্মিত হবার কিছু নেই। টিআইবির রিপোর্ট সত্য মিথ্যা এখনও পর্যন্ত জানি না, তবে টিআইবির রিপোর্ট অনেক সময় অথেন্টিক হয় এবং তারা জরিপ করে নানানভাবে রিপোর্ট করেছেন যে সংসদ সদস্যদের থেকে উপজেলার চেয়ারম্যানরা সম্পদের দিক দিয়ে এগিয়ে আছে। এই প্রচণ্ড গরম তাপদাহের মধ্যে আমাদের লবণের উৎপাদন বেড়েছে, আপনারা জানেন, সে খবর আমরা পেয়েছি, কিন্তু লবণের দাম কিন্তু পাচ্ছে না। কৃষক যারা লবণ উৎপাদন করছে তারা হয়তো 7 টাকা কেজি লবণের বিক্রি করতে পারছে, তাতে তাদের পোষাচ্ছে না। সেটাতে আরও বাড়া দরকার ছিল, কিন্তু এই প্রচণ্ড তাপদাহের মধ্যেও লবণের উৎপাদন ব্যাপক হারে বেড়েছে। তো এই হলো অবস্থা। একটি বিষয় হচ্ছে যে এশিয়ার মধ্যে 300টা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের নাম উঠে আসেনি, সেটা দুঃখজনক, লজ্জাজনক। এবং বাংলাদেশের শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে যে কেন এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ 300 বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই। তাহলে কী করছে এরা? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার
কি হাল আপনারা এই তালিকা থেকে বুঝতে পারবেন। এবং শিক্ষার প্রতি বাজেট বরাদ্দ কী পরিমাণ খুবই রুগ্ন, এবং তার রেজাল্ট আপনারা পেলেন যে এশিয়ার শ্রেষ্ঠ 300 বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই। এই খবরে হয়তো মর্মাহত হয়েছেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি। উনি এক বক্তব্যে বিবৃতিতে বলেছেন যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়াতে হবে। তো এই বিষয়গুলি রাষ্ট্রপতি কেন সবার নজরে এসেছে যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার মান অত্যন্ত খারাপ, যার কারণে এশিয়ার মধ্যে সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়ের 300 বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের নাম উঠে আসেনি। তো খুবই শিগগির আবহাওয়া দপ্তর থেকে কাল বৈশাখী ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রকাশ করছেন। আপনারা যেখানে থাকবেন সাবধান থাকবেন। ইতিমধ্যেই চিটাগাঙে, চট্টগ্রামে কালবৈশাখীর খবর আমরা পেয়েছি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে। আরেকটা বিষয় বলে আমি ইতি জানবো, সেটা হচ্ছে বিশ্বাস। আমি চাই যে আমার বক্তব্যের মধ্যে, আমার আলোচনার মধ্যে কিছু কিছু বিষয় সন্নিবেশিত করবো যেগুলো আমার চিন্তা থেকে উঠে এসেছে। সেই চিন্তার মধ্যে একটা হচ্ছে বিশ্বাস আপনারা কাউকে করবেন কি করবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে অনেক সময় অতি বিশ্বাসে ক্ষতি হয়, এবার কম বিশ্বাসেও ক্ষতি হয়। তার আগে আমাদের জানা দরকার বিশ্বাস জিনিসটা কি। বিশ্বাস এমনই একটি জিনিস যেটার কোনো বিষয়ের উপরে, কোনো তথ্যের উপরে বা কোনো দর্শনের উপরে যদি কারোর আস্থা তৈরি হয়, সেটা হচ্ছে বিশ্বাস। এবং অনেক সময় সেই বিশ্বাস ভুল বিশ্বাসও হতে পারে। তাই বিশ্বাস শব্দটা এমন জিনিস যেটা যার বিশ্বাসের উপর আপনার বিশ্বাস, মানে আপনার আস্থা থাকা নাও লাগতে পারে, কারণ তার ভুল বিশ্বাস হতে পারে। তবে যার বিশ্বাসের উপরে আপনার বিশ্বাস, মানে আপনার শ্রদ্ধাবোধ থাকা, এটা একটা কঠিনতম বিশ্বাস। তবে বাংলাদেশের মতো দেশে অনেকগুলো ধর্মাবলম্বী মানুষ আছেন। তাদের প্রত্যেকেরই ধর্মরীতি আলাদা আলাদা, তাদের বিশ্বাস আলাদা, কিন্তু সকলের বিশ্বাসের উপর বিশ্বাস রাখা, মানে আপনাকে যেন ভিন্ন ধর্মের কেউ বিশ্বাস করতে পারে যে না, ওনার দ্বারা আমার কোনো ক্ষতি হতে পারে না। আপনারা সম্প্রতি দেখেছেন ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন অন্তর্গত একটি গ্রামে, যেখানে হিন্দু অধ্যুষিত এলাকা, বেশিরভাগ লোকই হিন্দু, সেখানে 2 নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং করেছে সেই হিন্দু অধ্যুষিত এলাকার হিন্দুরা, যেখানে জনপ্রতিনিধিদের নাম উঠে এসেছে। সেখানে নানান রকম গুঞ্জন শোনা যাচ্ছে, কোনোটা সত্য, কোনোটা মিথ্যা, কোনোটা গুজব হতে পারে, কিন্তু সেখানে সাম্প্রদায়িকভাবে এটাকে রং তুলি দেওয়া হতে পারে, কিন্তু আসলে সাম্প্রদায়িক না, তবে সম্প্রদায়, কোনো না কোনো ধর্মের সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়েছে, তখন এটাকে সাম্প্রদায়িকভাবে রং তুলি যদি কেউ করে সেটা করতে পারে। কিন্তু এটার সূত্র ধরে আপনারা কেউ সাম্প্রদায়িক হয়ে যাবেন না। হিন্দুরা আমাদের দেশেরই মানুষ এবং তাদের গায়ের রং লাল, তারাও মানুষ। যে খ্রিস্টান, তার গায়ের রং লাল, সেও মানুষ। মুসলমান, সেও মানুষ। এক ধর্মের প্রতি অন্য ধর্মের ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। যার ধর্মের রীতি সে মান্য করবে, সেটা স্বাভাবিক। আপনার এই ধরে নিন মুসলমান আমরা যারা আছি, আমাদের মুসলিম ধর্মের মধ্যেও অনেক গোত্র আছে, অনেক সুন্নি আছে, তারপরে শিয়া আছে, এক একজনের এক এক রকম সিস্টেমে তারা নামাজ পড়ে। কিন্তু মুসলমান তো এরকম হিন্দু যারা তাদের ধর্মরীতি পালন করবে, এবং সেটা তাদের বাংলাদেশ এটা। তাই আমি বলতে চাচ্ছি যে যারা এই সাম্প্রদায়িক কারণে বলতে চাচ্ছেন যে হিন্দুদের কোন দোকান থেকে কিছু কিনবো না, এটা সম্পূর্ণ অনৈতিক। কারণ হচ্ছে যে আমাদের বাজারঘাট, আমাদের মানে দোকানপাটের বেশিরভাগই ব্যবসা করেন হিন্দুরা, কারণ হিন্দুরা হচ্ছে জাত বনেদি, তারা হচ্ছে ব্যবসায়িক বণিক। এবং সেখানে এখন মুসলমানদের সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে। মুসলমানদের মধ্যেও এক ধরনের চাকরি করার মনোভাব রয়েছে, তারা চাকরি করতে চান। ব্যবসা বাণিজ্য গ্রামেগঞ্জে, হাটে বাজারে সাধারণত হিন্দুরা ব্যবসা করেন, ম্যাক্সিমাম মিষ্টির দোকান বলেন বা যে কোনো জায়গায়। সেই সকল হিন্দুদেরকে আপনারা এক
এককভাবে এক পাল্লায় মেপে তাদের পণ্য বয়কট করতে যাবেন কেন? কিন্তু তারাও তো আমাদের বাংলাদেশের সন্তান। যারা যারা এই ইস্যুতে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইনের যারা যারা মুসলমানদেরকে মেরেছে, যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের যারা যারা উস্কানি দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় আনা উচিত হবে। এবং সেটা সেই জায়গায় যদি মুসলমানরাও কোনো হিন্দুদেরকে মেরে থাকে, সেখানেও একই আইনে বিচারের আওতায় আনতে হবে। তো সেই কারণে এই ধরনের গোষ্ঠীগত এলাকায় গণ্ডগোল এইসব বিষয়ে আপনারা ধর্মীয় রং তুলি করতে যাবেন না। এতে ঝুঁকি হয়ে গেছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগার সম্ভাবনা রয়ে যায়। তাই ভ্রাতৃত্ববোধ তৈরি করতে হলে আপনার বিশ্বাসবোধকে জাগ্রত করতে হবে। অনেকে তার গোষ্ঠীর নামই মনে করেন বিশ্বাস বলে, যেমন আমার এক ভগ্নিপতি আছে, ওনার নাম বিশ্বাস। কিন্তু অনেকের মানে বিশ্বাসকে তারা অনেক শ্রদ্ধা স্বরে তাদের গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত করেছে। তো আমাদের বিশ্বাসবোধকে জাগ্রত করতে হবে। সেই বিশ্বাসটা কীরকম? এই যে কালকে আমি বলেছিলাম সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয় তার প্রমাণাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম যে সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়, এবং সৃষ্টিকর্তা অবশ্যই আছেন। হ্যাঁ, তো অনেকের যেমন ধারণা রয়ে গেছে সৃষ্টিকর্তা নাই, সেরকম সেটা তার বিশ্বাস। আর কেউ হয়তো বাস্তবতার কারণে হয়তো বাতাস নাই তা বলতে পারে না, বাতাস তার গায়ে এসে লাগে। কিন্তু অনেক বেশি মানুষই অত তার সাধারণ জ্ঞানের অভাবে সে বুঝতে পারে না সৃষ্টিকর্তার অস্তিত্ব। কারণ সৃষ্টিকর্তা তার নানানভাবে অস্তিত্বের জানান দিয়েছে, আদান পড়ে গেছে। আর এই বিশ্বাস থেকেই আমাদের সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস তৈরি করতে হয়। এবং এই প্রকৃতি বৈচিত্র্য এবং বিজ্ঞানসম্মত পৃথিবীর মানুষের নিজস্ব কলেবর, মানুষের হাড় কঙ্কাল, মানুষের সৃষ্টি জিনগত বৈশিষ্ট্য এবং গাছপালা সব কিছু, প্রাণী বৈচিত্র্য, আকাশ ব্রহ্মাণ্ড সব থেকে আমাদের এই সৃষ্টিকর্তা বিশ্বাসকে তৈরি করে নিতে হয়। আমি আগামীতে আরও এই দৈনন্দিন প্রাত্যহিক খবরের পাশাপাশি আরও কিছু দর্শন নিয়ে কথা বলবো, যে এটা আমার নিজস্ব চিন্তা থেকে সেখানে নৈতিক মানবিক মূল্যবোধ আসতে পারে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, প্রেম, এসব বিষয়ে আরও অনেক অনেক বিষয় আমি এখানে সম্পৃক্ত করব। আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে, তারা মেয়ে মানুষ দেখলে তাদের অ্যালার্জি তৈরি হয়ে যায়, যে সর্বনাশ, নাউজুবিল্লাহ, আর এক দিকে দেয়। কিন্তু প্রথমত আপনারা দেখবেন যে নারী পুরুষ উভয়ই মানুষ এবং উভয়ই আমরা আমাদের একই পরিবারের সদস্য। এবং আরেকটা ধারণা জন্মগ্রহণ করেছে এখন, ধনী এবং দরিদ্রদের বৈষম্য। এবং অনেক ধনীরা আমি দেখেছি দরিদ্রদেরকে বৈষম্য করেন, ঘৃণা করেন, অবজ্ঞা করেন এবং তাদের জন্য এগিয়ে যাওয়াকে খারাপ চোখে দেখেন। আবার অনেকেই আছে দরিদ্রদের জন্য কাজ করার জন্য আমাকে অ্যাপ্রিসিয়েট করেন, আমাদেরকে। আমি যেমন গরিবের রাজু হিসেবে খ্যাত এবং গরিবদের জন্য রাজনীতি করি, সেটাকে অনেকে অ্যাপ্রিসিয়েট করেন। যাই হোক, আমাদের মনস্তত্ত্ব, আমাদের দর্শন তত্ত্ব, আমাদের চিন্তার খোরাক জোগানোর জন্য কিছু কিছু দার্শনিক তত্ত্ব আমি দেওয়ার চেষ্টা করব, আমার নিজের চিন্তার খোরাক। এবং সেই সাথে আরও অনেক বিষয়গুলো সম্পৃক্ত হতে পারেন। আপনারা কমেন্টে লিখবেন কী বিষয়ে কথা বলবো, সেই বিষয়গুলো আমি একটু আলোকপাত করব। সেই সঙ্গে দৈনন্দিন প্রাত্যহিক খবর সম্পৃক্ত করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আজকের আলোচনা থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। এবং আগামীতে যেন বাংলাদেশের সুন্দরবনে এরকম 2 দিন ধরে 5 একর জায়গা ঝুড়ে আগুন ধরতে সুযোগ না পায়, তার জন্য তার প্রতিরোধ ব্যবস্থা বাংলাদেশ সরকার করবেন। এবং প্রয়োজনে একটা জায়গায় 10টা হেলিকপ্টার দিয়ে পানিসিটি দিতে হবে। বাংলাদেশের স্পর্শকাতর জায়গাগুলোতে কোনো মতেই কোনো মানে দৈবিকভাবেই হোক বা উদ্দেশ্য প্রণীত হোক, ষড়যন্ত্রমূলকভাবেই হোক, কোনোভাবে যেন বাংলাদেশের অস্তিত্বকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে, বাংলাদেশের সম্পদকে কেউ বিনষ্ট করতে না পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আমি রাজু আহমেদ খান, চেয়ারম্যান, গ্রিন পার্টি। আপনারা যারা মনে করেন যে একটু আমার বক্তব্য শুনতে ভালো লাগে, সম্ভব হলে একটু লাইক মারেন, কোথা মারেন, আমার এতে কোনো লাভ নাই। লাইক দিলে লাভ হচ্ছে আপনার প্রিয়জনের কাছে আমার লেখাটা, আমার বক্তব্যটা পৌঁছে যাবে। এই যে আমরা সব লাইক কমেন্ট করি কেন? আপনি যদি একটু লাইক দেন, তাতে একটা জিনিস প্রমাণিত হবে যে আপনি আমার বক্তব্য, আমার লেখা পছন্দ করেছেন। সেখানে ডিসলাইকের অপশন আছে, আপনি সেটাও করতে পারেন।
কমেন্ট দিতেও অনেকে অনীহাবোধ করেন। অনেক কমেন্ট কিন্তু অপশন থাকে যে অটোমেটিক্যালি লিখলে আসে, অনেকে স্টিকার কমেন্ট দিতে পারেন। সেগুলো হয় কি যে ভালো ভালো কথা বললে ভালো ভালো কাজের জন্য অ্যাপ্রিসিয়েট করতে হয়। আজকে আপনাদেরকে আমি পরীক্ষা করে দেখেছি, যাদেরকে বিগত 1 বছরে যারা আমার বা আমাদের কারো না কারোর স্ট্যাটাসে বা বক্তব্যের ভিডিওতে লাইক দেননি, আমি নিজে দেখেছি তাদের আইডিতে যদি কেউ লাইক দেয় সে মহাখুশি হয়ে যায় এবং সে তার কমেন্ট দেয়। সেখানে তাকে ইনবক্সে কমেন্টের নিচে দিয়ে উনি আবার খুব ধন্যবাদ দিয়ে আলো জ্বালিয়ে দেন। ওই একজন মানুষ যিনি একজন মানুষের ভালোবাসাকে, মানুষের অ্যাপ্রিসিয়েশনকে অ্যাকসেপ্ট করে মনের আনন্দে, সেই ব্যক্তি আপনার আমার কোনো স্ট্যাটাসে বা কোনো ভিডিওতে লাইক দেন না। এমন এমন কেউ আছে যারা সেলিব্রিটি হয়ে যান, তাদের ব্যাপারটা আলাদা। সেখানে লাইকের বন্যা থাকলে উপরন্ত লাইক দিতে অনেকে পছন্দ করেন। মানুষ ভিজুয়াল থাকতে চায়, মানুষ ভিড়ের মধ্যে থাকতে চায়, মানুষ ভিড় কম থাকলে সেখানে ভিড়তে চায় না। এই যে মানুষের মানসিক যে দারিদ্র, এই মানসিক দারিদ্র থেকে মানুষ যখন বের হয়ে না আসতে পারবে, বাংলাদেশের মতো একটি সম্ভাবনাময় দেশ, বাংলাদেশের একটি সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর মানচিত্রে ভালো মতো স্থান করে নিতে পারবে না। বাংলাদেশকে অবশ্যই পর্যটন শিল্পে এগিয়ে যেতে হলে বিভিন্ন জায়গায় বাংলাদেশের সরকারের তরফ থেকে পর্যটন শিল্পকে উৎসাহিত করতে হবে এবং সেই পর্যটনকে তুলে ধরতে হবে। আমাদের এখানে যখন বিশ্ব ইজতেমা হয়, সেখানে বহু লাখো মানুষের ভিড় হয়। সেখানে আশেপাশে হোটেল, মোটেল, মার্কেট এগুলো সরকারি উদ্যোগে তৈরি করা হয় না। কেউ বুদ্ধিজীবীরা চিকন বুদ্ধির কিছু লোক মনে করেন, আমাদের দেশের চিকন বুদ্ধির লোক কিন্তু মেলা। কেউ চিকন বুদ্ধির লোকেরা মনে করেন যে এখানে যদি হোটেল মোটেল করে দিই, এখানে যদি পর্যটন শিল্পকে উৎসাহিত করি, এখানে যদি লক্ষ লক্ষ বিদেশি মুসল্লিরা আসে, এখানে কেনাকাটা করে, হোটেলে থাকে, এখানে যদি মার্কেটিং শিল্প, এখানে যদি শিল্প বাণিজ্য অর্থনীতি চাঙ্গা হয়, অনেকে মনে করে মনে হয় ইজতেমা আলারা মনে হয় জায়গা করে নিয়ে যাবে। অথচ সৌদি আরবের মতো দেশ, মরুভূমির দেশ, সেখানে হজ করতে চাই আমরা, আমাদের গরু ছাগল বেচে, আমাদের সর্বস্ব বিক্রি করে আমরা একটা সব অর্জনের জন্য যাই। সেখানেও কিন্তু দেখবেন আসার সময় একটা কিছু কিনে নিয়ে আসি এবং সেখানেও কিন্তু পর্যটন শিল্প সেখানেও কিন্তু উৎসাহিত হয় এবং ক্রয় বিক্রয় অর্থনৈতিক স্পন্দন তৈরি হয়। অথচ বাংলাদেশে সেসব করা হয় না। আজকে দেখেন কিছু বিষয় দেখে আমার খুব খটকা লাগে, যখন ফ্লাইওভারের উপরে যখন অ্যাম্বুলেন্স অথবা ফায়ার ব্রিগেডের গাড়ি ওঠে, সে আগুন নেভাতেই ওঠে, সেখানে টোলের জন্য আটকাই দেওয়া হয়। দুর্ভাগ্যজনিত কারণে এই সমস্ত জায়গায় সিদ্ধান্ত মেকিংয়ের জায়গায় কিছু গরু ছাগলকে বসিয়ে দেওয়া আছে, যারা তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। যেই ফ্লাইওভারের উপরে আগুন ধরেছে, সেই ফ্লাইওভারের আগুন নেভাতে ফায়ার ব্রিগেডের গাড়ি যাওয়ার সময় টোলের জন্য তাকে আটকাই দেওয়া হয়। সেই বেটার তো চাকরি যাওয়াই উচিত, ওর 14 গোষ্ঠীর চাকরি যাওয়া উচিত। বেটা গর্ধব কোথাকার, বেটা গর্ধব না হলে ওইখানে টোলের জন্য ফায়ার ব্রিগেডের গাড়ি আটকাই দেওয়া হয়। আর সেই দেশে বাস করে, সেই দেশেই তো এশিয়ার মধ্যে 300 বিখ্যাত প্রখ্যাত সর্বশ্রেষ্ঠ ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশের নাম গন্ধও খুঁজে পাওয়া যায় না। সেজন্য বাংলাদেশকে আরও বেশি কী করতে হবে, তুলে ধরতে হবে বিশ্বের ইতিহাসে। আরও অনেক খবর আছে যেগুলো শুনলে আপনারা কেউ হার্ট ফেল করতে পারেন। আমি বেশ কয়েকদিন ধরে এগুলো বলে আসছি, তাতে লাভ কী হচ্ছে জানি না। দুর্নীতিতে যেমন ছেয়ে যাচ্ছে বাংলাদেশ, ভূমি অফিসের কর্মকর্তারা ঘুষ চেয়েছে, ঘুষ দেয়নি, গ্রাহককে বের করে দিয়েছে। কত বড় সাহস! ওর বাপের ঘাড়ে কয়টা মাথা? এই বেটা, তুই সরকারি চাকরি করিস, তোর বাপের ঘাড়ে কয়টা মাথা? তোর ভূমি অফিসে আসছে গ্রাহক, তাদেরকে ঘুষ চাওয়া হয়েছে, টাকা চাওয়া হয়েছে, সেটার জন্য বা সেখানে বের করে দেওয়া হয়েছে তাদেরকে। মানে আগে ছিল ঘুষ টেবিলের তল দিয়ে নেওয়া হতো, গোপনে, লজ্জায়, শরমে। এখন নেওয়া হয় প্রকাশ্যে, এবং যদি না দেওয়া হয় তাদেরকে অফিস থেকে বের করে দেওয়া হয়। তা সংসদে দেখি যে বেশ কিছু ভিডিও ক্লিপ পাই, যদি সেখানে কিছু জোড়াতালি আছে, কিছু জোড়াতালি ভিডিও আপনারা কেউ করবেন না। সাইদুল হক সুমন, ব্যারিস্টার সুমন দেখি যে
এক একজনের সাকিব আল হাসান থেকে আরম্ভ করে বিভিন্ন মন্ত্রী এই সেই খুব ঝাড়তেছে। হ্যাঁ, সেইগুলো ঝাড়েন, অন্যায় যারা করে, দুর্নীতি যারা করে তাদের বিরুদ্ধে ঝাড়েন, সেটা দরকার আছে। কিন্তু এটা দেখে দেখে এই যে প্রস্তাবনাগুলো দেখে দেখে সরকার যদি অ্যাকশান না নেয় বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে, বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে, তাহলে সরকারই একদিন হাওয়া হয়ে যাবে। কারণ হচ্ছে যে সরকার হচ্ছে স্ট্যাটুটরি বডি, রাষ্ট্র, সেখানে যারা যে সমস্ত দল দায়িত্বে আসে সরকার হয়, তারা যদি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বা দুর্নীতির বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত না করে, তাহলে তাদের হাওয়া হয়ে না যাওয়ার কোনো কারণ দেখি না। কারণ জনগণের অভিশাপে এবং জনগণের দীর্ঘশ্বাসে তারা হাওয়া হয়ে যাবে। তাই যারা ক্ষমতায় আসেন তাদেরকে বলবো যে আপনারা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেন। আপনাদের পেট ভরে নাই, আপনারা একটু বেশি করে খান, বেতন বেশি নেন, অ্যালাউন্স বেশি নেন, বেশি ঘোরেন, বেশি পড়েন, আপনাদের যত খিদে আছে খিদে মেটান, কিন্তু গাছের ছাল বাকলা সহ খায়েন না, গাছের ডালপালা সহ খান, গাছের ফল খান, গাছের ফল খান, কিন্তু গাছের শেকড় বাকড় ডালপালা শুদ্ধ খাবেন না। তাহলে কিন্তু মুখের দাড়ি, মুখের মাড়ির দাঁত একটাও থাকবে না, ওই শক্ত শক্ত গাছের কাণ্ডে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। এই শুনলাম যে বৃক্ষ লাগাতে হবে, আবার কদিন পর নিউজ দেখি যে কোথায় যেন বলা হচ্ছে এত হাজার গাছ কাটা হবে। আবার কেউ আবার পরামর্শ দেয় যে বুড়া গাছগুলো কাটি ফেলে। আরে ভাই, আপনাদেরকে গুড়া কিরবি হয়েছে নাকি? গাছ কাটবেন কেন? গাছ লাগান। এমন একটা সময় আসবে যে এত বেশি গাছ লাগিয়েছেন, তখন প্রকৃতিই বলে দেবে যে ভাই কিছু সাইজ করেন, কিছু বুড়া গাছ কেটে কাঠ বানান। কিন্তু যেখানে গাছের সংখ্যা খুব কম, এই যে আমি আমার আলোচনায় একবার বললাম যে 5টা বিভাগে বজ্রপাতে 11 জন মারা গেছে। মনে হলো যেন আমি গল্প করলাম আর কি। একটি তাল গাছও আপনারা লাগান নাই। কেউ লাগাইছে, কেউ মাইলকে মাইল তাল গাছ লাগিয়ে সে মানুষের সুনাম কুড়িয়েছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই এটা তৈরি করতে হবে, উৎসাহ তৈরি করতে হবে যে তাল গাছ বজ্রপাত রোধ করে। আমরা গ্রিন পার্টির পক্ষ থেকে বারবারই বলে আসছি, আমাদের কেউ এই বর্ষায় পাতও দেবে, তাল গাছের চারা হবে, লাগাবে। কিন্তু যেখানে অন্যায়, যেখানে দুর্নীতি, যেখানে অনিয়ম, যেখানে প্রতিরোধ করা সম্ভব, সেসব জায়গায় আমাদের সবাইকে কাজ করতে হবে। কারণ এখানে কোনো দলীয় ট্রুপিং করা চলবে না, এখানে কোনো দলীয় ক্যাডারের কাজ হবে না। যখন শীত পড়বে সবাই মিলে কম্বল দিবেন, আর শুধু কম্বল দিলে কাজ হবে না। ওই দারিদ্র বিমোচনের জন্য যারা কী অবস্থায় আছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে পুঁজি দিতে হবে। পুঁজি দিয়ে তাদেরকে উৎসাহ দিয়ে, টাকা পয়সা দিয়ে, তাদেরকে সাপোর্ট দিয়ে এবং তাদেরকে শেল্টার দিয়ে দারিদ্র বিমোচনের জন্য এই দেশের 16-17 কোটি মানুষকে ঝাঁপিয়ে পড়তে হবে, অসহায় মানুষের পাশে থাকতে হবে। এবং অনেকে আছে চাকরি করে বেড়ায়, বেকার, চাকরি নাই, অভাব। আবার অনেকে আছে চাকরি গড়াগড়ি খাচ্ছে, ঘুষ খান আর চাকরি দেন। আরে ভাই, কিছু সাধারণ মানুষের বাপ নাই, মা নাই, মামা নাই, খালু নাই, এমন কিছু লোককে পুনর্বাসন করেন। শেষমেশ আমি ব্যাংকে চাকরি 21 বছর করার পরে ঘোষণা দিয়েছি আমরা চাকরিই করবো না। যাই হোক, তারপরেও আমার অনেকে মনে করে ফেসবুক থেকে ডলার আসে। ভাই, এখানে মনিটাইজেশন হয়ে যায় আটকে আছে এখনও ওই ভিউজ টাইমগুলো ফিল আপ হয়নি। অনেক কৃপণ মানুষ আছে, তারা ভালো কথাগুলো শুনতে চায় না, ভালো স্ট্যাটাসগুলো লাইক দিতে চায় না। সেজন্য এই উপরে ওঠার পথে অনেক বাধা। তারপরেও পিছপা হলে চলবে না, পিছনের দিকে তাকানো যাবে না। যা কিছু ভালো যাবে, যা কিছু ইতিবাচক, যা কিছু মানুষের কল্যাণে কাজ হয়, সেই কথাগুলো বলতে থাকেন। আপনার কথা কেউ না শুনুক, সৃষ্টিকর্তা শুনবেন। সবাই ভালো থাকবেন এবং এই পরন্ত বিকালের ঠান্ডা বাতাসের আবহাওয়ায় আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। আগামী দিন হয়তো নতুন কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।